নামটা শুনলেই আমার আজও কেমন একটা অস্বস্তি হয়। জঙ্গলের ভেতর দিয়ে একটা অনেক পুরনো রাস্তা চলে গেছে। আমাদের এলাকার প্রায় সব রাস্তাই সময়ের সঙ্গে বদলে গেছে। কোথাও নতুন রাস্তা হয়েছে, কোথাও পিচ পড়েছে, কোথাও আবার মেরামত হয়েছে বহুবার। কিন্তু এই রাস্তা আজও ঠিক আগের মতোই পড়ে আছে। কেন সেটা আমি জানি না। কেউ ওটা বানানোর প্রয়োজন মনে করে না, নাকি সাহস করে উঠতে পারে না, সেটাই বুঝতে পারি না। কারণ এই রাস্তা নিয়ে যত ঘটনা শুনেছি সেসব আর বলার নয়। তবে সব ঘটনা তো আর বলা সম্ভব নয়। তার মধ্যে থেকে কয়েকটা বলতে পারি। সেই ঘটনাগুলোর একটি জড়িয়ে আছে নিতাই মণ্ডল নামে এক মানুষের সঙ্গে। ঘটনাটা আজ থেকে প্রায় ৩০ বছর আগের। তখন আমার বয়স খুব বেশি নয়, তবে নিতাইকে আমি চিনতাম। আমাদের এলাকা থেকে ৩-৪ গ্রাম দূরে তার বাড়ি ছিল। খুব সাধারণ মানুষ, চাষবাস করত, হাসি খুশি স্বভাব, শক্তপোক্ত চেহারা। আর সবচেয়ে বড় কথা, ভূত প্রেত জাতীয় ব্যাপারে তার বিশ্বাস ছিল না বললেই চলে। গ্রামের কেউ যদি ভূতের গল্প বলতো, নিতাই সবার আগে হেসে উঠত। বলতো, ভূত যদি সত্যিই থাকতো তাহলে এতদিনে অন্তত একটা আমার সঙ্গে দেখা করতে আসতো। নিতাই নিয়ে এইসব কথা বলে অনেকেই সাবধান করত, বিশেষ করে গ্রামের বয়স্ক মানুষগুলো। তারা বলতো, সব জিনিস নিয়ে ঠাট্টা করতে নেই নিতাই, কিছু কিছু ব্যাপার আছে যেগুলোকে দূর থেকে নমস্কার করাই ভালো। তাহলে নমস্কার তোমরাই করো কাকা, আমি এসব মানি না। এই ছিল নিতাই, সোজা সাপটা মানুষ। যা বিশ্বাস করত না সেটা প্রকাশ্যে বলতো। কিন্তু মানুষ যা বিশ্বাস করে না, কখনো কখনো জীবনের কোনো এক সন্ধ্যায় সেই জিনিসটাই এসে তার সামনে দাঁড়ায়। ঘটনার দিনটা ছিল ভাদ্র মাসের শেষ দিক। সারাদিন আকাশ পরিষ্কার ছিল। বিকেলের দিকে একটু মেঘ করলেও বৃষ্টি হয়নি। সেদিন সকালে নিতাই ধান বিক্রি করতে গেছিল পাশের বাজারে। সঙ্গে ছিল তার পুরনো সাইকেল। সেই সময় আমাদের এলাকায় যাতায়াতের প্রধান ভরসাই ছিল সাইকেল। সকালে বেরিয়ে গেলে সন্ধ্যার আগে ফেরা না হলে বেশ অসুবিধে হতো। কিন্তু সেদিন বাজারে কাজ শেষ হতে হতে নিতাইয়ের একটু দেরি হয়ে যায়। হিসেব নিকেশ, টাকা মেটানো, পরিচিত লোকেদের সঙ্গে গল্প, সব মিলিয়ে যখন ফেরার জন্য বেরোলো, তখন পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে। দূরে কাকের ডাক। নিতাই বাজারের মোড়ে দাঁড়িয়ে একটু ভাবল, তারপর নিজের মনেই হেসে উঠল। এই বয়সে এসে আবার জঙ্গলের ভয় পাবো নাকি? তারপর সোজা শালবনের রাস্তা ধরল। প্রথম দিকে সব স্বাভাবিকই ছিল। আকাশে তখনও শেষ আলোটুকু রয়ে গেছে। রাস্তার দুপাশে উঁচু উঁচু শাল গাছ, তাদের মাথা অনেক উপরে গিয়ে একে অপরের সঙ্গে মিশে গেছে। নিচে আলো খুব কম পৌঁছায়। দিনের বেলাতেও জায়গাটা একটু অন্ধকার অন্ধকার লাগে, আর সন্ধ্যার সময় আরও বেশি। সাইকেলের চাকা শুকনো মাটির রাস্তা। নেতাই ধীরে ধীরে এগিয়ে চলেছে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ তার মনে হলো, আজ জঙ্গলটা যেন অস্বাভাবিক চুপচাপ। প্রথমে ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি, কিন্তু মিনিট খানেক পরে আবার একই অনুভূতি হলো। কারণ সে বুঝতে পারল চারপাশে কোনো শব্দ নেই, একেবারেই নেই। না ঝিঝির ডাক, না পাখির শব্দ, না বাতাসে ঘর্ষণের পাতা, কিচ্ছুই না। সম্পূর্ণ নীরবতা। আরে, নেতাই সাইকেলের গতি একটু কমিয়ে দিল। তার নিজের চাকার শব্দটাই এখন কেমন যেন বেশি জোরে শোনা যাচ্ছে। হঠাৎ দূরে শুকনো ডাল ভাঙার শব্দ। কে? কেউ উত্তর দিল না। নিতাই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর নিজেকেই বকুনি দিল, শিয়াল টিয়াল হবে। আবার চলতে শুরু করল। কিন্তু এবার অদ্ভুত একটা ব্যাপার ঘটল। যতবার সে সাইকেলের গতি বাড়ায়, ততবার মনে হয় রাস্তার পাশ দিয়ে কেউ একজন সমান তালে এগিয়ে চলেছে জঙ্গলের ভিতর দিয়ে। তার সঙ্গে সঙ্গে শুকনো পাতার ওপর চাপা পায়ের শব্দ। নিতাই থেমে গেল। শব্দটাও থেমে গেল। আবার চলল, আবার শব্দ। এবার তার বুকের ভেতর কেমন একটা অস্বস্তি জন্ম নিল, যেটার কোনো ব্যাখ্যা সে খুঁজে পাচ্ছিল না। কারণ সে কাউকে দেখতে পাচ্ছে না। তবুও মনে হচ্ছে কেউ একজন ঠিক পাশ দিয়ে এগিয়ে চলেছে, অন্ধকারের আড়ালে। শুধু দেখা যাচ্ছে না। ঠান্ডা বাতাস, ধীরে। জীবনে প্রথমবার
সেদিন নিতাই মণ্ডল অনুভব করেছিল অন্ধকারেরও যেন চোখ থাকে, আর সেই চোখ দুটো তাকে দেখছে এক দৃষ্টে। অন্ধকার। সে আর থামল না, জোরে জোরে প্যাডেল মারতে শুরু করল। রাস্তার পরের বাঁকটা পার হলেই জঙ্গল শেষ, এই ভেবেই এগোতে লাগল। কিন্তু ঠিক তখনই সে দেখল রাস্তার মাঝখানে একজন দাঁড়িয়ে আছে। অনেক দূরে নয়, খুব কাছেও নয়, আবছা অন্ধকারে স্থির হয়ে দাঁড়িয়ে, গভীর নিম্নকম্পন। কে ওখানে? কোনো উত্তর নেই। লোকটা নড়লও না, এক চুলও না। আবার ডাকল, কে? তবুও কোনো সাড়া নেই। লোকটা শুধু দাঁড়িয়ে রইল, স্থির, নিশ্চুপ। আর সেই মুহূর্তে নিতাই এমন একটা জিনিস দেখতে পেল যেটা তার জীবনের সব বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছিল। কারণ চারপাশে তখন প্রায় অন্ধকার, তবু লোকটার ছায়া দেখা যাচ্ছিল। আর সেই ছায়া লোকটার পেছনে নয়, ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছিল। হঠাৎ তীব্র বাতাস। সেদিন ওই রাস্তার মাঝখানে আসলে কে দাঁড়িয়েছিল? কেন তার ছায়া উল্টো দিকে চলছিল? আর সেই রাতের পর নিতাই মণ্ডল কেন আর কোনোদিন শালবনের রাস্তা ব্যবহার করেনি? সেই কথাই বলবো পরের পর্বে। সেদিন ওই রাস্তার মাঝখানে আসলে কে দাঁড়িয়েছিল? কেন তার ছায়া উল্টো দিকে এগিয়ে আসছিল? সেই প্রশ্নের উত্তর নিতাইও জানত না। কারণ সেই মুহূর্তে তার মাথায় একটা কথাই ঘুরছিল, ওটা কি মানুষ নাকি অন্য কিছু? কে রে? শুনতে পাচ্ছিস? লোকটা কোনো উত্তর দিল না, একটুও নড়ল না। ঠিক যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই দাঁড়িয়ে রইল, মাথা নিচু, দুহাত শরীরের পাশে ঝুলে আছে, যেন অপেক্ষা করছে। কিসের জন্য তা বোঝার উপায় নেই। নিতাইয়ের বুকের ভেতর কেমন একটা চাপা ধুকপুকানি শুরু হয়েছে। তবু সে নিজেকে বোঝালো, হয়তো কোনো পথচারী, হয়তো কোনো কাঠুরে, হয়তো গ্রামেরই কেউ। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না। মানুষই হবে, মানুষ ছাড়ার কি? নিতাই সাবধানে সাইকেল নিয়ে সামনে এগোলো। দূরত্ব কমছে, 30 হাত, 25 হাত, 20 হাত। তারপরেই প্রথম অস্বাভাবিক জিনিসটা চোখে পড়ল। লোকটার গায়ে কোনো রং নেই, না সাদা, না কালো, না অন্য কিছু। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা একটা আবছা অবয়ব, যেন ঠিকমতো দেখা যাচ্ছে না। যতই তাকাও চোখে ধরা পড়ছে না। এই আবার কেমন মানুষ? ঠিক তখনই লোকটা ধীরে ধীরে মাথা তুলল। নিতাই পরে বলেছিল, জীবনে অনেক মুখ সে দেখেছে, কিন্তু সেদিনের মতো অদ্ভুত মুখ আর কোনোদিন দেখেনি। কারণ এত দূর থেকেও তার মনে হয়েছিল লোকটার চোখ দুটো যেন অস্বাভাবিক বড়, আর সেই চোখ এক দৃষ্টে তার দিকেই তাকিয়ে আছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, তারপর হঠাৎ লোকটা ঘুরে দাঁড়ালো এবং রাস্তা ছেড়ে জঙ্গলের ভেতরে ঢুকে গেল। এই শোন, ওই শোন। কোনো উত্তর নেই, শুধু শালগাছের ফাঁকে অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে মিলিয়ে যাওয়া একটা ছায়া। এখানেই যদি অন্য কেউ থাকত তাহলে হয়তো বাড়ি ফিরে যেত, কিন্তু নিতাই ছিল অন্য ধাতুর মানুষ। ভয় পাওয়ার বদলে তার কৌতূহল বেড়ে গেল। দেখি তো ব্যাপারটা কি। সাইকেলটা রাস্তার ধারে রেখে সে জঙ্গলের ভেতরে ঢুকল। প্রথমে কিছুই বোঝা যাচ্ছিল না, চারিপাশে শালগাছ, শুকনো পাতা, মাটির গন্ধ। কিন্তু কিছু দূর যাওয়ার পর সে বুঝতে পারল লোকটাকে আর দেখা যাচ্ছে না, একেবারেই না, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। কই গেল? এত তাড়াতাড়ি গেল কোথায়? নিতাই চারদিকে তাকালো, কেউ নেই। তবু অদ্ভুতভাবে মনে হচ্ছে সে একা নয়, আরও কেউ আছে, খুব কাছে। হঠাৎ নিতাই শুনতে পেল কারো হাঁটার শব্দ। একবার ডান দিকে, তারপর বাঁ দিকে, তারপর পিছনে, যেন তাকে ঘিরে কেউ বৃত্ত এঁকে হাঁটছে। কে?
কে ওখানে? আবার সব থেমে গেল। নিতাই দাঁড়িয়ে রইল। তার কপালে তখন ঘাম, যদিও বাতাস ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। ঠিক তখনই তার চোখে পড়ল একটা জিনিস, দূরে গাছের ফাঁক দিয়ে। একটা পাথর, না, শুধু পাথর নয়, একটা পুরনো মাইল ফলক। নিতাই অবাক হয়ে গেল, কারণ এই জায়গায় কোনো রাস্তা নেই। তাহলে মাইল ফলক এলো কোথা থেকে? সে ধীরে ধীরে এগিয়ে গেল, পাতার ওপর পা ফেলছে, সাবধানে। আরও কাছে, আরও কাছে। তারপর মাইল ফলকের গায়ে হাত রাখতেই তার বুকের ভেতরটা হিম হয়ে গেল। কারণ পাথরের গায়ে খোদাই করা লেখা এখনো স্পষ্ট, শালবনের ধারে। তার নিচে একটা সংখ্যা 5, অর্থাৎ এখান থেকে রাস্তা 5 মাইল দূরে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? কারণ মাইল ফলকটা দাঁড়িয়ে আছে জঙ্গলের অনেক গভীরে, যেখানে কোনো রাস্তা নেই, কোনো পথ নেই, কিছুই নেই। এটা এখানে এলো কি করে? প্রশ্নটার উত্তর সে সেদিন পায়নি, কিন্তু আরও ভয়ঙ্কর কিছু তার জন্য অপেক্ষা করছিল। কারণ ঠিক তখনই তার কানের কাছে, একদম কানের কাছে, কেউ একজন খুব নিচু গলায় বলল, ফিরে যা। কিন্তু ঘুরে দাঁড়িয়ে সে কাউকে দেখেনি, একজন মানুষও না, শুধু শালগাছ, অন্ধকার আর অস্বাভাবিক নীরবতা। প্রথমবারের মতো নিতাইয়ের বুকের ভেতর সত্যিকারের ভয় ঢুকতে শুরু করল। তবুও সে নিজেকে সামলালো, কারণ তার ধারণা ছিল যতক্ষণ মাথা ঠান্ডা রাখা যাবে ততক্ষণ কোনো সমস্যা হবে না। ভয় পাস না, রাস্তা খুঁজে পেলেই হয়ে যাবে, রাস্তা খুঁজে পেলেই। ও সে যে দিক দিয়ে জঙ্গলে ঢুকেছিল সেই দিকটা মনে করার চেষ্টা করল। তারপর হাঁটতে শুরু করল। 10 মিনিট, 15 মিনিট, হয়তো তারও বেশি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যতই হাঁটছে জঙ্গল যেন শেষ হচ্ছে না। একই রকম শালগাছ, একই রকম মাটি, একই রকম অন্ধকার। তারপর হঠাৎ নিতাইয়ের বুকের ভেতরটা ধপ করে উঠল, কারণ তার সামনে আবার সেই মাইল ফলক। একই পাথর, একই লেখা, একই সংখ্যা, শালবনের ধারে 5। না না, এটা হতে পারে না। নিতাই নিজে হাতে পাথরটাকে ছুঁয়ে দেখল। ভুল হচ্ছে না, এটাই সেই মাইল ফলক, যেটাকে কয়েক মিনিট আগে সে অনেক পিছনে ফেলে এসছে। কিন্তু সেটা এখানে এলো কি করে? এবার নিতাই হাঁটতে শুরু করল অন্যদিকে, প্রায় দৌড়ে, গাছের গুড়ি পেরিয়ে, ঝোপঝাড় সরিয়ে, কাঁটা মারিয়ে। কিন্তু আধ ঘন্টা পর আবার, ঠিক আবার সামনে দাঁড়িয়ে আছে সেই একই মাইল ফলক। এবার তার পা কেঁপে উঠল। আমি কি ঘুরপাক খাচ্ছি? প্রশ্নটা যতটা সহজ শোনায়, উত্তরটা ততটা সহজ ছিল না। কারণ তখনও নিতাই জানত না সে শুধু পথ হারায়নি, সে এমন একটা জায়গায় ঢুকে পড়েছে যেখানে রাস্তা আর জঙ্গলের নিয়ম এক নয়। এত রাত্রে একটা পেঁচা ডাকছে কেন? হঠাৎ তার নজর গেল আকাশের দিকে। গাছের ফাঁক দিয়ে চাঁদ দেখা যাচ্ছে। ভালো করে দেখে নিতাই অবাক হয়ে গেল। সে যখন জঙ্গলে ঢুকেছিল তখন সন্ধে, এখন প্রায় মাঝরাত। কিন্তু তার মনে হচ্ছে সে বড়জোর আধ ঘন্টা ধরে হাঁটছে। বাকি সময় গেল কোথায়? এটা ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না। সেই প্রথম নিতাই বাড়ি ফেরার কথা ভাবল। যেভাবেই হোক, যে দিক দিয়েই হোক, এই জঙ্গল থেকে বেরোতে হবে। ঠিক তখনই একটা কাশির শব্দ। নিতাই থেমে গেল। তারপর আবার শব্দটা এলো, এবার আরো পরিষ্কার। মানুষ। অনেকক্ষণ পরে প্রথমবার তার মনে আশার আলো জ্বলল। সে শব্দটার দিকে দৌড়ে গেল।
গাছের ফাঁক দিয়ে একটু দূরে একজন মানুষকে দেখা যাচ্ছে। মানুষটা হাঁটছে ধীরে ধীরে। ও দাদা, শুনছেন? লোকটা থামল না। নিতাই আরো জোরে ডাকল, ও দাদা, একটু দাঁড়ান। এবার লোকটা থামল, ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। আর সেই মুহূর্তে নিতাইয়ের বুকের ভেতরটা হিম হয়ে গেল, কারণ লোকটাকে সে চিনতে পেরেছে, খুব ভালো করেই চিনতে পেরেছে। এমন একজন মানুষ যার সঙ্গে তার ছোটবেলা কেটেছে, এমন একজন মানুষ যার সঙ্গে সে নদীতে সাঁতার কেটেছে, এমন একজন মানুষ যার মৃত্যুর সময় সে নিজে উপস্থিত ছিল। লোকটার নাম গোপাল, তার শৈশবের বন্ধু। আর গোপাল মারা গেছে আজ থেকে ৮ বছর আগে। গোপাল? লোকটা কোনো উত্তর দিল না, শুধু দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে হাসল। সেই হাসিটা ছিল না আনন্দের, না পরিচিতির, না স্বাভাবিক মানুষের, যেন কেউ মানুষের হাসি নকল করার চেষ্টা করছে। গোপাল? নিতাই আর দাঁড়িয়ে থাকেনি, ঘুরে প্রাণপণে দৌড়তে শুরু করেছে। তার পিছনে কি আছে সেটা দেখার সাহস করেনি, শুধু দৌড়াচ্ছে। হঠাৎ সে মাটিতে পড়ে গেল, কপালে আঘাত লাগল, চোখে অন্ধকার নেমে আসলো। কিন্তু জ্ঞান হারানোর আগে সে শেষ যে জিনিসটা দেখেছিল সেটা তাকে সারা জীবন তাড়া করে বেরিয়েছে। কারণ তার সামনে গাছের ফাঁক দিয়ে একটা রাস্তা দেখা যাচ্ছিল, আর সেই রাস্তার দুধারে সারি সারি মানুষ দাঁড়িয়ে, নিঃশব্দে, স্থির হয়ে। তাদের প্রত্যেকের মুখ সে চিনতে পেরেছিল, কারণ তারা সবাই মৃত। কেউ 10 বছর আগে, কেউ 15, কেউ 20। আর তাদের মধ্যেই ছিল গোপাল, যে 8 বছর আগে মারা গেছে। তারপর কি হয়েছিল সেটা নিতাই নিজেও জানত না, কারণ তারপর অনেকক্ষণ তার কিছু মনে নেই। চোখ খুলতেই সে বুঝতে পারল সে জঙ্গলের ভেতরে নেই, সে শুয়ে আছে রাস্তার ধারে, ঠিক সেই শালবনের রাস্তার ওপর। মাথায় প্রচণ্ড ব্যথা, শরীরের নানা জায়গায় কাটা, জামা কাপড় মাটিতে মাখামাখি। সূর্যের আলো চোখে এসে লাগছে, অর্থাৎ সকাল হয়ে গেছে। কিন্তু সে এখানে এলো কিভাবে? গত রাতে তো সে ছিল জঙ্গলের গভীরে। তাহলে আমি এখানে এলাম কি করে? চারপাশে তাকিয়ে সে দেখল তার সাইকেলটা রাস্তার ধারে পড়ে আছে, ঠিক যেখানে রেখে গিয়েছিল। যেন কিছুই ঘটেনি, যেন গত রাতটাই ছিল না। কিন্তু কপালের ক্ষত বলছে সবকিছু সত্যি। সেদিন কোনো রকমে বাড়ি ফিরেছিল নিতাই, কিন্তু আসল অস্বস্তি শুরু হয় তার পরে। কারণ পরের কয়েকদিন সে এক অদ্ভুত জিনিস লক্ষ্য করল। রাতে ঘুমোলেই সে একই স্বপ্ন দেখতে শুরু করল। একটা রাস্তা, অন্তহীন, দুপাশে শাল গাছ, আর সেই রাস্তার শেষ মাথায় দাঁড়িয়ে আছে একজন মানুষ। মুখ দেখা যায় না, শুধু দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করে। প্রতিদিন একই স্বপ্ন, একই রাস্তা, একই মানুষ। দিন কেটে যাচ্ছিল, কিন্তু নিতাই স্বাভাবিক হতে পারছিল না। এর মধ্যেই একদিন সে গেল গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষটার কাছে। তার নাম ছিল হরিধন মজুমদার। শালবনের রাস্তা বলছিস? হ্যাঁ দাদু, আপনি কিছু জানেন? বৃদ্ধ বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর এমনভাবে নিতাইয়ের দিকে তাকালেন যেন বহুদিন ধরে এই প্রশ্নের অপেক্ষা করছিলেন। তোকে একটা কথা বলি নিতাই, ওই রাস্তা সবসময় ওইখানে ছিল না। মানে? ওই জায়গায় রাস্তা ছিল না, ছিল একটা গ্রাম, ছোট্ট একটা গ্রাম, নাম সোনাডিহি। একটা রহস্যময় আবহ। নিতাই অবাক হয়ে গেল, কারণ সোনাডিহি নাম সে কোনোদিন শোনেনি। গ্রামটা এক রাতে উধাও হয়ে যায়। উধাও মানে? উধাও, মানুষ নেই, গরু নেই, বাড়ি নেই, আগুন নেই, কিছুই নেই। পরের দিন সকালে আশেপাশের গ্রামের লোকেরা এসে দেখে পুরো জায়গাটা ফাঁকা,
যেন সেখানে কোনোদিন কিছু ছিলই না। এটা কি করে সম্ভব? সেটাই তো কেউ জানে না। বৃদ্ধ একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন। সেই সময় ব্রিটিশ আমল। গ্রামে প্রায় 50টা পরিবার ছিল। খুব সাধারণ মানুষ, চাষবাস করত, জঙ্গলের কাঠ বিক্রি করত, সব ঠিকঠাক চলছিল। তারপর এক বর্ষার রাতে গ্রামের কিছু মানুষ অদ্ভুত একটা জিনিস দেখতে শুরু করে। রাত গভীর হলে জঙ্গলের ভেতর একটা আলো জ্বলত, খুব দূরে, স্থির, কিন্তু প্রতিদিন একটু একটু করে কাছে আসত। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু পরে দেখা গেল যারা সেই আলো অনুসরণ করতে গেছে তাদের মধ্যে কয়েকজন আর ফেরেনি না। আর যারা ফিরেছিল তারা বদলে গিয়েছিল, একেবারে বদলে গিয়েছিল। তারা কথা কম বলতো, মানুষের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকত, আর মাঝরাতে বাড়ি ছেড়ে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করত, যেন কেউ ডাকছে। নিতাইয়ের বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে গেল, কারণ এই কথাগুলো শুনতে শুনতে তার বারবার মনে পড়ছিল গোপালের হাসি, সেই মৃত মানুষগুলো, আর জঙ্গলের ভেতরের মাইল ফলক। তারপর একদিন সারা গ্রামটাই হারিয়ে যায়, আর কয়েক বছর পরে ওই জায়গার ওপর দিয়ে রাস্তা বানানো হয়। সেই রাস্তা আজকের শালবনের রাস্তা। নিতাই কিছুক্ষণ কথা বলতে পারল না। তার মনে হচ্ছিল সে যত উত্তর পাচ্ছে তার চেয়েও বেশি প্রশ্ন তৈরি হচ্ছে। কিন্তু আসল ধাক্কাটা তখনও বাকি ছিল, কারণ হরিধনবাবু এবার একটা পুরনো কাপড়ে মোড়া জিনিস বের করলেন, ধীরে ধীরে খুললেন। আর সেটা দেখে নিতাইয়ের বুকের ভেতরটা জমে গেল, কারণ সেটা ছিল একটা পুরনো সাদা কালো ছবি। ছবিতে দাঁড়িয়ে আছে সোনাডিহি গ্রামের মানুষজন, আর একেবারে পেছনের সারিতে একজন মানুষ দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে, স্থির হয়ে, ঠিক যেভাবে সেদিন রাতে রাস্তার ওপর দাঁড়িয়েছিল সেই ছায়া মানুষটা। ছবির মানুষটা কে? সোনাডিহি গ্রামের সঙ্গে তার সম্পর্ক কি? আর কেন নিতাই বারবার সেই মানুষটার মুখোমুখি হচ্ছে? সেদিন হরিধন মজুমদারের ঘর থেকে বেরিয়ে আসার পর নিতাইয়ের মনে হচ্ছিল সে যেন ভুল করে এমন একটা দরজার সামনে এসে দাঁড়িয়েছে যেটা কোনো দিন খোলার কথা ছিল না। সোনাদিহি। কিন্তু একটা প্রশ্ন বারবার তার মাথায় ঘুরছিল, যদি ছবির মানুষটাই সেই ছায়া মানুষ হয়, তাহলে 100 বছরেরও বেশি সময় পরে সে এখনো সেখানে কি করছে? রাতে রিতাই আবার স্বপ্ন দেখল, কিন্তু এবার স্বপ্নটা আগের মতো ছিল না। সে দেখল সে দাঁড়িয়ে আছে সেই রাস্তার ওপর, চারপাশে ঘন কুয়াশা, দুধারে শাল গাছ, আর অনেক দূরে একটা মিটমিটে আলো। প্রথমবারের মতো আলোটা স্থির নয়, ধীরে ধীরে এগিয়ে আসছে, আর তার সঙ্গে সঙ্গে ভেসে আসছে মানুষের কথা বলার শব্দ। অনেক মানুষের, কেউ হাসছে, কেউ কথা বলছে, কেউ যেন হাটে দরদাম করছে, যেন একটা পুরো গ্রাম বেঁচে আছে। তারপর কুয়াশার মধ্যে থেকে একের পর এক বাড়ি দেখা দিতে শুরু করল। মাটির দেয়াল, খড়ের চাল, উঠোন, গরুর গাড়ি, আর মানুষ, অনেক মানুষ, সবাই নিজেদের কাজে ব্যস্ত, যেন কোনো অদ্ভুত কারণে কেউ নিতাইকে দেখতে পাচ্ছে না। সে ধীরে ধীরে এগিয়ে গেল, আর ঠিক তখনই ভিড়ের মধ্যে একটা মুখ দেখে তার বুক কেঁপে উঠল। গোপাল। গোপাল দাঁড়িয়ে আছে জীবিত মানুষের মতো, হাসছে, কথা বলছে। গোপাল! এক মুহূর্তে পুরো গ্রামের মানুষ থেমে গেল। সবাই একসঙ্গে ঘুরে তাকালো নিতাইয়ের দিকে, একসঙ্গে, একই সময়, একই গতিতে। আর তারপর নিতাইয়ের ঘুম ভেঙে গেল। সে দেখল ভোর হয়ে এসেছে, কিন্তু তার গায়ে কাদা, পায়ে শুকনো শালপাতা লেগে আছে, যেন সে সত্যিই কোথাও গিয়েছিল। না না, এটা হতে পারে না। পরদিন সকালেই নিতাই আবার গেল হরিধনের কাছে, কিন্তু এবার বৃদ্ধ তাকে এমন একটা কথা বললেন যেটা শুনে নিতাইয়ের শরীর ঠান্ডা হয়ে গেল। তোকে কি কখনো আলোটা দেখা দিয়েছে? কোন আলো?
যে আলো মানুষকে ডাকে, যে আলো সোনাদিহির মানুষদের নিয়ে গিয়েছিল। নিতাই কিছু বলল না, কারণ স্বপ্নে সে সেই আলো দেখেছে, আর সেটা বৃদ্ধকে বলার সাহস তার হলো না। শোন, আমার দাদুর দাদাও এই গল্প শুনেছিল। ওই আলো নাকি কাউকে জোর করে নিয়ে যায় না, ডাকে, বারবার ডাকে। তারপর একদিন মানুষ নিজেই তার পেছনে হাঁটতে শুরু করে। বৃদ্ধ এবার ঘরের কোণ থেকে একটা পুরনো খাতা বের করলেন। পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিছু জায়গায় লেখা মুছেও গেছে। এটা একজন ব্রিটিশ জরিপ অফিসারের ডায়েরি। সোনাদিহি হারিয়ে যাওয়ার কয়েকদিন পরে সে এখানে এসেছিল। হরিধন কাপা হাতে একটা পাতা খুললেন, তারপর পড়তে শুরু করলেন। রাত 2টোর সময় জঙ্গলের দিক থেকে আলো দেখা যায়। গ্রামের শেষ প্রান্তে পৌঁছে দেখি কয়েকজন মানুষ অদ্ভুতভাবে সেই আলোর দিকে হাঁটছে। তারা আমার কথা শুনতে পাচ্ছিল না, তাদের চোখ খোলা ছিল, কিন্তু তারা যেন অন্য কোথাও তাকিয়েছিল। তারপর কুয়াশা নামে, আর কুয়াশা সরে গেলে মানুষগুলো আর সেখানে ছিল না। নিতাইয়ের বুকের ভেতরটা ধীরে ধীরে জমে আসছিল, কারণ ডায়েরির পরের পাতায় একটা আঁকা ছবি ছিল, খুব সাধারণ একটা স্কেচ। কিন্তু সেই স্কেচটা দেখেই নিতাই চেয়ার থেকে উঠে দাঁড়ালো। এটা তো... হ্যাঁ, ওটা ছিল সেই মাইল ফলক, শাল বনের ধারে 5, ঠিক যেটা নিতাই জঙ্গলের ভেতরে দেখেছিল। দেখছিস, 100 বছর আগেও এটা ছিল, আজও আছে। কিন্তু এটা সম্ভব কি করে, সেটাই তো কেউ জানে না। তারপর বৃদ্ধ অনেকক্ষণ চুপ করে রইলেন। হঠাৎ বললেন, তবে একটা কথা সবাই জানে, যারা ওই মাইল ফলক দেখে তাদের সবাইকে আবার ডাকা হয়, একবার নয়, বারবার, যতদিন না তারা রাস্তার শেষ মাথায় পৌঁছায়। সেই মুহূর্তে বাইরে হঠাৎ একটা শব্দ হলো, খট খট খট, যেন কেউ লাঠি ঠুকতে ঠুকতে হাঁটছে। দুজনেই চুপ করে গেল। শব্দটা বাড়ির সামনে এসে থামল। তারপর সম্পূর্ণ নীরবতা। নিতাই ধীরে ধীরে দরজার দিকে তাকালো। হরিধানও তাকালেন, কিন্তু কেউ বাইরে গেল না। কয়েক সেকেন্ড, তারপর 1 মিনিট, তারপর আরও। অবশেষে নিতাই সাহস করে দরজা খুলল। বাইরে কেউ নেই, শুধু মাটির ওপর একটা জিনিস পড়ে আছে, পুরনো, জং ধরা, একটা লণ্ঠন। আর লণ্ঠনের কাঁচের গায়ে আঙুল দিয়ে লেখা, পথ এখনো বাকি। লণ্ঠনটা কে রেখে গেল? সোনাদিহির হারিয়ে জানা মানুষদের সঙ্গে এর সম্পর্ক কি? আর পথ এখনো বাকি কথাটার মানে কি? সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই নিতাই শেষবারের মতো ফিরে গিয়েছিল শালবনের ধারে। আর সেই রাতের পর তার জীবন আর কোনো দিন আগের মতো থাকেনি। লণ্ঠনটার গায়ে আঙ্গুল দিয়ে লেখা ছিল, পথ এখনো বাকি। সেদিনের পর নিতাই আর নিজেকে বোঝানোর চেষ্টা করেনি। আর বলেনি যে সবকিছুই তার কল্পনা, আর বলেনি যে সে ভুল দেখেছে। কারণ মানুষ একবার নিজের চোখে অসম্ভব কিছু দেখে ফেললে তারপর নিজেকেই মিথ্যে বলা কঠিন হয়ে যায়। তবুও একটা প্রশ্ন তাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। শালবনের ধারের রাস্তা আসলে কোথায় যায়? সোনাডিহির মানুষগুলো কোথায় হারিয়ে গেল? আর কেন তাকে বারবার ডাকা হচ্ছে? নিতাই সেই জংধরা লণ্ঠনটা কাপড়ে মুড়ে রেখে দিয়েছিল। কিন্তু 3 দিন পরে, অমাবস্যার রাতে, সে আবার সেটাকে দেখতে পেল। এবার নিজের ঘরের দরজার সামনে, যেখানে সে নিজে হাতে ওটাকে লুকিয়ে রেখেছিল। এবার বুঝেছি, আমাকে যেতেই হবে। সেদিন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল নিতাই। রাত তখন প্রায় 10:30। আকাশে চাঁদ নেই, তারার আলো যেন ম্লান, আর তার হাতে সেই পুরনো লণ্ঠন। শালবনের রাস্তার মুখে পৌঁছতেই সে থেমে গেল, কারণ বহুদিন পরে সে আবার সেই অনুভূতিটা টের পেল, যেন কেউ অপেক্ষা করছে অনেক দিন ধরে, শুধু তার জন্য। কিন্তু এবার সে ফিরে যায়নি, সোজা হাঁটতে শুরু করল জঙ্গলের ভেতরে। আর আশ্চর্যের ব্যাপার, যে পথ আগে তাকে বিভ্রান্ত করত,
যে জঙ্গল আগে তাকে ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গায় নিয়ে আসত, সেদিন যেন নিজেই রাস্তা ছেড়ে দিচ্ছিল, যেন তাকে কোথাও পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে। কিছু দূর যাওয়ার পর সে বুঝল চারপাশের শব্দ আবার হারিয়ে যাচ্ছে। না ঝিঁঝি, না পেঁচা, না বাতাস, কিচ্ছু নেই, শুধু তার পায়ের শব্দ আর হাতে ধরা লণ্ঠনের মৃদু আলো। তারপর হঠাৎ সে থেমে গেল। তার সামনে একটা রাস্তা, কিন্তু এই রাস্তা সে আগে কখনো দেখেনি। চওড়া, সোজা, দুধারে সারি সারি শাল গাছ, আর অনেক দূরে আলো, অনেকগুলো আলো, যেন একটা গ্রাম। নিতাই বুঝে গেল সে পৌঁছে গেছে। সে ধীরে ধীরে এগিয়ে গেল, আর যত এগোলো ততই স্পষ্ট হতে লাগলো দৃশ্যটা। মানুষ হাঁটছে, গরুর গাড়ি চলছে, বাচ্চারা খেলছে, চুলোর ধোঁয়া উঠছে, যেন কোনোদিন কিছুই ঘটেনি, যেন গ্রামটা এখনো বেঁচে আছে। এটা এটা কিভাবে সম্ভব? কিন্তু আরও ভয়ঙ্কর একটা জিনিস তখনও বাকি ছিল, কারণ গ্রামের মানুষগুলো ধীরে ধীরে তার দিকে তাকাতে শুরু করলো। একজন, দুজন, তারপর সবাই একসঙ্গে। আর সেই মুহূর্তে নিতাই বুঝল এদের কাউকে সে আগে দেখেনি। তবু অদ্ভুতভাবে সব মুখই তার পরিচিত মনে হচ্ছে, যেন বহু বছর ধরে স্বপ্নে দেখে এসেছে। হঠাৎ ভিড়ের মধ্যে একটা রাস্তা তৈরি হলো, মানুষগুলো সরে দাঁড়ালো, আর সেই ভাগ দিয়ে ধীরে ধীরে একজন মানুষ এগিয়ে এলো। মাথা নিচু, দুহাত শরীরের পাশে, ঠিক যেমনটা সে প্রথম রাতে দেখেছিল। ছবির মানুষটা, ছায়া মানুষটা। লোকটা কাছে এসে থামল, তারপর ধীরে ধীরে মাথা তুলল, আর নিতাই স্তব্ধ হয়ে গেল। কারণ লোকটার মুখে কোনো ভয়ঙ্করতা ছিল না, কোনো বিকৃতি ছিল না, বরং অদ্ভুত এক ক্লান্তি, একটা দীর্ঘ প্রতীক্ষার ছাপ। অনেক দেরি করলে। তুমি কে? আমি পথের শেষ প্রহরী। সোনাদিহির মানুষগুলো কোথায়? এখানেই তো। তুমি দেখছো না? লোকটা হাত তুলে চারদিকে দেখালো, আর সেই মুহূর্তে নিতাই যা দেখল তা সে কাউকে কোনোদিন পুরো বলতে পারেনি। কারণ গ্রামটা বদলাতে শুরু করেছে, বাড়িগুলো আবছা হয়ে যাচ্ছে, মানুষগুলো কুয়াশার মতো ঝাপসা, চুলোর ধোঁয়া মিলিয়ে যাচ্ছে, সবকিছু যেন ধীরে ধীরে অস্তিত্ব হারাচ্ছে। যারা আলোকে অনুসরণ করেছিল তারা আর ফিরে তার পারেনি, কারণ তারা পথের শেষে পৌঁছে গিয়েছিল। কোন পথ? যে পথ একবার শুরু হলে ফিরে আসার রাস্তা থাকে না। ঠিক তখনই নিতাইয়ের হাতে ধরা লণ্ঠনটা মাটিতে পড়ে গেল, কাঁচ ভেঙে গেল, আলো নিভে গেল, আর সঙ্গে সঙ্গে সবকিছু অন্ধকার। সব। এরপর কি হয়েছিল সেটা নিতাই কোনোদিন স্পষ্ট করে বলতে পারেনি। তার শুধু মনে আছে কেউ যেন তাকে ঠেলে দিয়েছিল অনেক দূরে, অনেক দূরে। তারপর চোখ খুলে সে নিজেকে খুঁজে পায় শালবনের রাস্তার ধারে, ভোরবেলায়, একাই। কিন্তু এবার একটা জিনিস আর কখনো বদলায়নি। সেদিনের পর থেকে নিতাই কোনো দিন ওই রাস্তার কাছে যায়নি, কোনো দিন না। আর আশ্চর্যের বিষয়, এর মাত্র 6 মাস পরে সে গ্রাম ছেড়ে চলে যায়। কোথায় কেউ জানে না, কোনো আত্মীয়ের কাছে নয়, কোনো পরিচিত জায়গায় নয়। একদিন সকালে দেখা যায় মানুষটা নেই, শুধু নেই। অনেকে বলে নিতাই নাকি নিজের ইচ্ছেতেই চলে গিয়েছিল, অনেকে বলে সে পাগল হয়ে গিয়েছিল। আর গ্রামের কয়েকজন বৃদ্ধ আজও বিশ্বাস করেন একদিন
আবার সেই আলো তাকে ডেকেছিল, আর এবার সে আর ফিরতে পারেনি। আমি জানি না কোনটা সত্যি, শুধু একটা কথা জানি, আজও শালবনের ধারে সেই রাস্তা আছে, আজও কেউ ওটা মেরামত করতে চায় না, আজও সন্ধ্যের পর ওদিকটায় লোকজন যায় না, আর আজও খুব গভীর রাতে যদি কেউ শালবনের ধারে দাঁড়ায়, তাহলে নাকি দূরে কোথাও একটা মিটমিটে আলো দেখা যায়, স্থির, অপেক্ষা করে। কার জন্য সেটা হয়তো শুধু সেই আলোই জানে।